বঙ্গবন্ধু কন্যার উপরে ওনার ভাষায় আমাদের আস্থা আছে, কোনো কিছু নিয়ে চিন্তা নেই। এটা কি বলে? ব্লাইন্ড ওবেডিয়েন্স, অন্ধ আনুগত্য, যেটার আরেকটি নাম হচ্ছে দলদাস, দাস মনোবৃত্তি, স্লেভারি। আওয়ামী লীগ তো তিনটা 14, 18, 24 তিনটা পরীক্ষায় ফেল করেছে। 14তে যদি সফল হয় বিএনপি ইলেকশনে না গিয়ে, আপনি 18তে বিএনপি আরো অন্যান্য ছোট বড় মাঝারি দল নিয়ে নির্বাচনে গিয়েছিল সারোয়ার ভাই, এবং সেখানে বিএনপি প্রার্থীদের কি অবস্থা হয়েছিল, জোট প্রার্থীদের। আমাদের সুপ্রিম কোর্টের কলিগ সুব্রত চৌধুরী, গণফোরামের মহাসচিব, কোনোদিন বিএনপি করেনি। ডক্টর মশিউর রহমান যখন আওয়ামী লীগের হয়ে বিএনপির আমলে টকশো গুলোতে যেত, মশিউর রহমান সাহেব একটা কথা প্রায় বলতো যে অর্থনৈতিক উপাত্ত কখনো মিথ্যা কথা বলে না, রাজনৈতিক রোটারিকে আমরা নানা রকম মিথ্যা কথা বলি। দেশের অর্থনৈতিক কি পরিমাণ দুঃশাসন, কি পরিমাণ লুটপাট হয়েছে, আমি চুম্বক কয়েকটা ক্ষেত্রে আপনাকে উদাহরণ দিই। এগুলো হচ্ছে উপাত্ত বাংলাদেশ ব্যাংকের। ফার্স্ট অফ অল হচ্ছে রাহুল গান্ধীর যে পার্লামেন্টে মেম্বারশিপ চলে গেছিল, সে কয়েকটা আন্তর্জাতিক চুক্তিকে বলেছিল যে মোদি এবং মোদির বিজনেস পার্টনার গৌতম আদানি অন্যায়ভাবে কয়েকটা দেশের সঙ্গে চুক্তি করেছে, সংশ্লিষ্ট দেশগুলোর স্বার্থ বিসর্জন, এমনকি ভারতের স্বার্থ বিসর্জন দিয়ে শুধুমাত্র মোদি, আরএসএস, বিজেপি এবং ওই যে গৌতম আদানি যে নতুন ডাকাত, মানে আমাদের এই যে আজিজ খানদের বাপ আর কি, আজিজ খান, সালমান খান, এদের চেয়েও 100 গুণ 200 গুণ বড় লোক। সেইখানে রাহুল গান্ধীর ইউটিউবে ভাষণে শুনেন, সেখানে রাহুল গান্ধী বলছে যে আদানির প্র্যাকটিস ছিল, মোদি আদানির গত 5 বছরে, যে মোদি যেখানে ট্যুরে গেছে সঙ্গে সঙ্গে আদানিও গেছে। মোদি ট্যুর থেকে বের হয়ে প্লেন আকাশে উঠতে না উঠতেই প্রত্যেক দেশের সরকারের সঙ্গে চুক্তি হয়েছে। এবং আমি নিজে জানতাম না, আমি পার্সোনালি, আমি সৈয়দ মামুন মাহবুব বলছি, আমি রাহুল গান্ধীর বক্তৃতা শুনে আমি প্রথম জেনেছি যে গৌতম আদানির সঙ্গে বাংলাদেশ সরকারের একটি অসম চুক্তি হয়েছে বিদ্যুৎ নিয়ে, যেটির কথা আমার সহযোদ্ধা জনাব সারোয়ার সাহেব বলেছে। আনোয়ার ভাই বলছিল যে আমি বলেছি প্রশ্ন কি উত্তর কি, তো এটা আর আমার বলতে হবে? দর্শকরা ওনার এই পর্যায়ের বক্তব্যে শুনেনি, একটা দর্শকের প্রশ্নের উত্তর দিয়েছে। এই যে আমাদের সর্বশেষ যে শত্রুমণ্ডিত ভদ্রলোক প্রশ্ন করলেন, শেষ প্রশ্নকর্তা, তার প্রশ্ন, এটা আমার না, যে ভারত নেপালের মধ্যে 27 কিলোমিটার রাস্তা দিতে চাইনি আমাদের বাংলাদেশেরই কোন মন্ত্রণালয়কে, বোধহয় কি আনতে, আমদানি নেপাল থেকে কিছু আনতে টানতে, বলেছে যে 27 কিলোমিটার রাস্তা ট্রানজিট দিলে এইটা আপনার ভারতের স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ হবে, ভারতের সিকিউরিটির জন্য। সেই দর্শক প্রশ্ন করেছে যে 700 কিলোমিটার রাস্তা তাহলে আমরা কোন সিকিউরিটির ভরসায় দেব। আমাদের অন্যান্য দর্শকরা প্রশ্ন করেছে যে এই বিষয়গুলো ভারতের সঙ্গে আমাদের পানি চুক্তি, সারোয়ার ভাই বলেছে আন্তর্জাতিক নদী আইনে আছে যে নদীর যে অংশ, যে নদী যার মানে নদী যেখান থেকে বয়ে নামে পাহাড় থেকে, তার যে আপার পোর্শনে যারা দেশ, তারা কোনোদিন নদীর পানি আটকাতে পারে না। এইটা হচ্ছে আন্তর্জাতিক নদী আইনের তত্ত্ব, এবং সেইটা বাংলাদেশ সেই প্রশ্নে অবিচল না কেন? কারণ বাংলাদেশ সরকার বিশেষ করে 14 সাল থেকে এই সরকার টিকেই আছে ভারতের অনৈতিক সমর্থনে, যার ফলে এই প্রশ্নগুলো আসছে। এখন আমাদের তো নানা রকম টাইটেল দিচ্ছেন উনি, নিন্দুক সিন্দুক, আপনার যা ইচ্ছা টাইটেল আপনি দেন, রাজাকার বলেন, আল বদর বলেন, আল শামস বলেন, সবকিছু বলেন, উই নেভার মাইন্ড। কারণ বাংলাদেশের 95% মানুষ তাহলে আল বদর, আল শামস। আমি আবারও রাহুল গান্ধী রেফারেন্সে আসি, কারণ রাহুল গান্ধী ওনাদের প্রিয় নেতা, এবার গেছে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। রাহুল গান্ধী বলেছে যে স্লেভ মেন্টালিটি কি, সারোয়ার ভাই একটু শোনেন, যে স্লেভ মেন্টালিটি হচ্ছে ব্লাইন্ড ওবেডিয়েন্স। যে আমাদের আনোয়ার ভাই লাইনে নাই নাকি? আনোয়ার ভাই বারবার একটা কথা বলছিল না, প্রথম পর্ব বলেছে, দ্বিতীয় পর্ব বলেছে, যে বঙ্গবন্ধু কন্যার উপরে ওনার ভাষায় আমাদের আস্থা আছে, কোনো কিছু নিয়ে চিন্তা নেই। এটা কি বলে? ব্লাইন্ড ওবেডিয়েন্স, অন্ধ আনুগত্য, যেটার আরেকটি নাম হচ্ছে দলদাস, দাস মনোবৃত্তি, স্লেভারি। আমাদের মহান চেষ্টা করছেন, ওনার একার পক্ষে তো আর সম্ভব নয়, আর আশেপাশে মানুষগুলো কতটা। আমি বলি মহান মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদ বঙ্গবন্ধুর নেতৃত্বে তাজউদ্দিন সাহেবের সফল পরিচালনায়, ভারত, সোভিয়েত ইউনিয়ন সহ অন্যান্য বন্ধু রাষ্ট্রের সহায়তায় মুক্তিযুদ্ধে হয়তো আমাদের পায়ের শৃঙ্খল ভেঙেছে,
কিন্তু ম্যাক্সিমাম আওয়ামী লীগারদের মস্তিষ্কের শৃঙ্খল ভাঙেনি। তাদের সেই দাস অনুভব, স্লেভ মেন্টালিটি রয়েছে বলেই এগুলো প্রশ্ন করে। এখানে সারোয়ার ভাই বা আমি সৈয়দ মামুন মাহবুব একটিবার বলেছি যে বিএনপির আমলে, এরশাদের আমলে, জিয়াউর রহমানের আমলে যে দুর্নীতি হয়েছে, খুব মহৎ কাজ হয়েছে। আমার যে এতগুলো টকশো আমি করি, আপনার চ্যানেল, অন্যান্য সকল চ্যানেলে, সব জায়গায় আমি বলি যারাই দুর্নীতি করেছে, যারাই অবৈধভাবে ক্ষমতা এসেছে, সেগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। এখনো সুযোগ আছে, ভবিষ্যতেও থাকবে। শোনেন, মৌলিক কিছু আমাদের এক দর্শক বন্ধু, উনি বোধহয় জার্মানি থাকে, দাউদ সাহেব বলেছে যে আমার এবং সারোয়ার ভাইয়ের প্রসঙ্গ নিয়ে বলেছে যে ওনার প্রত্যাশাকে আমি শ্রদ্ধা জানাই, কিন্তু আমারও তো লিমিটেশন আছে, আমারও তো যোগ্যতাও নেই নেতৃত্ব দেওয়া। কিন্তু আমরা তো চেষ্টা করছি আমাদের আমাদের পোর্শন থেকে যেটুকু আন্দোলন, সামাজিক আন্দোলন, রাজনৈতিক আন্দোলন করা। আমি তো আপনার কাছ থেকে সার্টিফিকেট চাচ্ছি না হাসিনা আক্তার, এই সরকারের তথাকথিত সরকারের কাছ থেকে সাফল্য চাচ্ছি না। আমি অবৈধ সরকারকে পরামর্শ দেব কেন আমার পড়াশোনা বিদ্যা বুদ্ধি দিয়ে? বাংলাদেশের মানুষ 2014 সাল থেকে 24 পর্যন্ত তিনটি নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আমাদের মুক্তিযুদ্ধের সংবিধানের লম্বা লম্বা কথা বলে সব, এই যে আমাদের সংবিধানের 11 অনুচ্ছেদে আছে রাষ্ট্রের একটি গণতন্ত্র হইবে, প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র, যেখানে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতা নিশ্চয়তা থাকিবে, মানব সত্তার মর্যাদা ও মূল্যের প্রতি, মানব সত্তা, আওয়ামী লীগ সত্তা না, শেখ পরিবারের না, আমি রিপিট করছি, কেউ মনে করে যেটা আওয়ামী লীগ আর শেখ হাসিনার জন্য দেশ বানানো হয়েছে, না। প্রজাতন্ত্রের হইবে একটি গণতন্ত্র, যেখানে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতা নিশ্চয়তা থাকিবে, মানব সত্তার মর্যাদা, মানব সত্তা প্রত্যেক মানুষের, বাংলাদেশের প্রত্যেক নাগরিক, কোনো বিভক্তির সুযোগ নেই, প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত হইবে। এবং এবারে আসেন মানে ক্লাসিক পয়েন্ট, ম্যাজিক শব্দ, প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হইবে। এইটার আগে আপনি 7 করেন, আমরা আইনের ভাষায় বলি কনজাংটিভ আর্টিকেল, এই দুইটা সাথে আছে, শোনেন, সাথে আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের পক্ষে এই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হইবে। তাহলে কি যা আল্লাহ চায় আমাদের 16 কোটি মানুষ এসে গণভবনে থাকতে হবে, বঙ্গভবনে থাকবে? তাতে 300 আসন থাকবে না, 16 কোটি আসন লাগবে। তাহলে জনগণ পার্টিসিপেট করবে কিভাবে? আমি কিছু বেসিক পয়েন্ট বলছি, কিছু ওই দাস চেতনা থেকে উদ্ভূত প্রশ্নের উত্তর দিয়ে আমি সময় নষ্ট করব না। সেইটা হচ্ছে, কারণ মূর্খদের কোনো গ্রাম থাকে না, সব গ্রামই মূর্খ থাকে। কিন্তু সরকার তো চেষ্টা করছে, এই যে এক একজন তাদেরকে আমরা যাদেরকে সহযোগী বলেছিলাম সরকারের, সেই সহযোগীদেরই তো তথ্য ফাঁস করে দিচ্ছে। ভালো হয়েছে, আমাকে শেষ করতে দেন। তাহলে জনগণের অংশগ্রহণটা হবে কিভাবে? জনগণের অংশগ্রহণ হবে তার নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে। তো প্রতিনিধিদের মাধ্যমে নতুন একটা সরকার আসলে কি বাংলাদেশ সনই হবে? নিশ্চয়ই না। জনগণ ভোট না দিলে ওনারা কি করবে? জনগণ যদি ভোট দেয়, আর এগুলো তো আপনি ঠিক আছে, আওয়ামী লীগের প্রশ্নগুলো আমার সামনে বলছেন, এগুলো হাস্যকর যুক্তি। জনগণ কিভাবে ভোট দিতে জনগণকে বঞ্চিত করা হয়। সারোয়ার ভাই একটা উদাহরণ দিচ্ছিল যে 14 সালে আওয়ামী লীগ সফল হয়েছিল বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে। তো আওয়ামী লীগ তো তিনটা 14, 18, 24 তিনটা পরীক্ষায় ফেল করেছে। 14তে যদি সফল হয় বিএনপি ইলেকশনে না গিয়ে, আপনি 18তে বিএনপি আরো অন্যান্য ছোট বড় মাঝারি দল নিয়ে নির্বাচনে গিয়েছিল সারোয়ার ভাই, এবং সেখানে বিএনপি প্রার্থীদের কি অবস্থা হয়েছিল, জোট প্রার্থীদের। আমাদের সুপ্রিম কোর্টের কলিগ সুব্রত চৌধুরী, গণফোরামের মহাসচিব, কোনোদিন বিএনপি করেনি, জোটবদ্ধ আন্দোলন করেছে। এই সুব্রত চৌধুরীর নেতৃত্বে আমরা 2001 থেকে 6 পর্যন্ত বেগম জিয়া, না আমি তো শুরুই করিনি, বেগম জিয়ার সময়ও শেষ করছি, বেগম জিয়ার সময়ও বিচার বিভাগে যেটুকু যা অন্যায় হয়েছিল তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি। আমরা তো শুধু বসে থাকি না। আমার কথা 18তে নির্বাচনে গিয়েও তো মানুষ দেখলো রাতের ভোট, 24-এ আরেক নাটক। আমরা আসলে তো ভোট নিয়ে কথা বলছি। এখন আমি বলি আপনাকে, আপনি সংবিধানে চলে গেলেন, ভোটে চলে গেলেন। এখন আমি বলি, না আমি বলি, এখন আসেন দুর্নীতির প্রসঙ্গে। এক মিনিটে শেষ করবেন মামুন ভাই। তাড়াতাড়ি শেষ করব। অর্থনীতির বিষয় বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী অর্থ বিষয়ক উপদেষ্টা একজন খুব
অত্যন্ত ব্রিলিয়ান্ট ব্যুরোক্র্যাট, পার্সোনালি আমি তাকে শ্রদ্ধা লাগে, বইটই লিখেছে, ডক্টর মশিউর রহমান। ডক্টর মশিউর রহমান যখন আওয়ামী লীগের হয়ে বিএনপির আমলে টকশো গুলোতে যেত, মশিউর রহমান সাহেব একটা কথা প্রায়ই বলতো যে অর্থনৈতিক উপাত্ত কখনো মিথ্যা কথা বলে না, রাজনৈতিক রোটারিকে আমরা নানা রকম মিথ্যা কথা বলি। দেশের অর্থনৈতিক কি পরিমাণ দুঃশাসন, কি পরিমাণ লুটপাট হয়েছে, আমি চুম্বক কয়েকটা ক্ষেত্রে আপনাকে উদাহরণ দিই। এগুলো হচ্ছে উপাত্ত বাংলাদেশ ব্যাংকের। প্রথমে আসেন আপনি খেলাফি ঋণ। 2005 সালে বেগম জিয়ার সময় খেলাফি ঋণ ছিল 17,511 কোটি টাকা। ব্যাড লোন, বুঝছেন আপা? ব্যাড লোন মানে এটা আর কোনোদিন ফেরত আসবে না। কিছু লোন আছে যে আসে ক্লাসিফাইড ও কিছু টাকা দেয়, আর খেলাফি মানে হচ্ছে ইট উইল নেভার কাম ব্যাক টু দ্য ব্যাংকিং চ্যানেল। সেইটা 2005-এ ছিল 17,511 কোটি টাকা। শেখ হাসিনার আমলে 2022 সালে সেইটা খেলাফি ঋণ হয়েছে 1,34,396 কোটি টাকা। এবার আসেন আপনি মেগা প্রজেক্ট। রূপপুরে যে পারমাণবিক, রূপপুর আমি শেষ করি, শেষ করবেন প্লিজ। হ্যাঁ, রূপপুরে যে পারমাণবিক প্রকল্প, আসলে যে প্রসঙ্গগুলো আনছেন এই প্রসঙ্গতে আমরা আজকে কথা বলছি না, তারপরে আপনি প্রসঙ্গ, না এটাই বলছি তো, এটাই তো কথা। আপনি যে আপনার যে আমি খুবই, শোনেন, আমি একজন আইনজীবী, ছোটখাটো আইনজীবী হতে পারে, আমি একদম টপিকের ভেতরে আছি। আপনি বলেছেন দুর্নীতিকে কি উৎসাহ দেওয়া হচ্ছে কিনা, দেওয়া হচ্ছে। রূপপুর পারমাণবিক প্রকল্প রাশিয়ার প্রযুক্তিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে, যেটা আমার নানির বাড়ি পাবনার ঈশ্বরদীতে হচ্ছে, সেইখানে কিলোমিটার প্রতি নির্মাণ ব্যয় পড়ছে, কিলোওয়াট প্রতি বিদ্যুতের $5,746, বা এখনকার বাংলাদেশ টাকায় কনভার্ট করলে 4,71,172 কোটি টাকা। তথ্যগুলো আমি দিচ্ছি। এই একই প্রযুক্তি দিয়ে আমাদের বন্ধু রাষ্ট্র ভারতের কুন্দানকুলা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কার্যে ব্যয় হচ্ছে কিলোওয়াট প্রতি, খেয়াল করেন, $2,890, আর আমাদের ব্যয় হচ্ছে কিলোওয়াট প্রতি আপনার $5,746। $3,000 বেশি ব্যয় হচ্ছে আমাদের বাংলাদেশের ঈশ্বরদীর পারমাণবিক। ভারত কত সালে এরে চলছে ভারতের এখনো, এই যে এই প্রকল্প চলছে এখনো। আপনি ভারতের 2022 সাল থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা মেট্রো নির্মাণ হয়ে গেছে, আরো ভবিষ্যতে হচ্ছে, কারণ আমি নিয়মিত ভারত যাই নানা কারণে। সেইখানে প্রতি কিলোমিটার প্রতি ভারতের মেট্রো রেলের ব্যয় কোনো অবস্থাতেই $5,06,00,000 পার হয় না, 3 লাখ 4 লাখ এগুলো ডলার হয়। বাংলাদেশে সেইখানে মেট্রোর ব্যয় হচ্ছে পার কিলোমিটার প্রতি, এটা বাংলাদেশ ব্যাংকের বইয়ের তথ্য, অর্থনৈতিক সমীক্ষায় $12,89,00,000। আমাকে শেষ করবেন ভাই, আমাকে আপনি দেখান, হ্যাঁ আমাকে আপনি দেখান বাংলাদেশের। আর জি, অসংখ্য ধন্যবাদ মামুন ভাই, আমি শুনবো আপনার কাছে আবারও। ব্যারিস্টার সারোয়ার ভাই, আমরা যদি এই যে পরপর কয়েকটা দুর্নীতির ব্যাপারে আপনার মাথায়, মানে আপনিও জানেন আমাদের সাথে এর আগেও আলোচনা হয়েছে, আসলে আমি মাথার কথা এই জন্যই ইয়ে করলাম, ছাগল কাণ্ডের পরে মতিউর রহমান সেই মাথা ন্যাড়া করে দেশ ছেড়ে চলে গেছে। আমি 5 সেকেন্ডে শেষ করে দিই, 5 সেকেন্ডে। জি বলেন। আমাদের এই সময়কালে আমাদের যে যাপিত জীবন, সেইখানে আর কোন সময় হয়েছে পুলিশের প্রধান ডাকু, সেনাবাহিনী প্রধান ডাকু, এনবিআর এর সিটিং মেম্বার ডাকু,